নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ক্লাস, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ক্লাসটি কালকে হয়ে যাওয়া ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের পরবর্তী পার্ট। কালকে আমরা দেখেছি ভাগ 3 পর্যন্ত আমরা দেখেছি, 12 থেকে 35। পরবর্তী 40-এর পর থেকে যে সমস্ত আর্টিকেল রয়েছে, যেগুলি ইম্পর্টেন্ট আর্টিকেল রয়েছে, সেগুলি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। চলো দেখে নাও একবার ক্লাসে কি বলেছে। তো বলেছে প্রথমে আর্টিকেল 14, 40 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েতের গঠন। আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি যে কী পদ্ধতিতে গঠিত হবে, কীরকম তাতে ব্যবস্থা থাকবে, সেই সমস্ত বিষয় কোন আর্টিকেলে বলা হয়েছে, আর্টিকেল 40-এ। পরবর্তী আর্টিকেল 48, আর্টিকেল 48 কী বলা হয়েছে, কৃষি ও পশুপালন সম্বন্ধিত সংগঠন। কৃষি এবং পশুপালন সম্বন্ধিত রাজ্যে যে সমস্ত জায়গায় কৃষি পশুপালন সম্বন্ধিত বিভিন্ন বিষয়গুলি, সেগুলি একত্রিত করে রাখা হয়েছে। বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে যার সম্বন্ধে, সেগুলিকে লিখে রাখা হয়েছে কোথায়, আর্টিকেল 48-এ। আর্টিকেল 48-এ, আর্টিকেল 48-এতে বলা হয়েছে বন্যজীব সংরক্ষণ, প্রাকৃতিক পরিবেশ বিষয়ক। বন জঙ্গল সংরক্ষণ, বন্যজীবের সংরক্ষণ, যাতে বন্যজীবের কেউ কেনা বেচা তথা তাকে মেরে তাদের চামড়া আরও বিভিন্ন দামি জিনিসগুলি বিচে দিতে না পারে, তার জন্য আর্টিকেল 48-এ নিয়ে আসা হয়েছে, যাতে বন্যজীবের সংরক্ষণের ব্যাপারে উল্লেখ রয়েছে। পরবর্তী আর্টিকেল 49, ভারতের রাষ্ট্রীয় স্থান ও ধরোহরের সংরক্ষণ। ভারতের বিভিন্ন রাষ্ট্রীয় স্থান, যেমন ধরে নিতে পারো তোমাদের পশ্চিমবঙ্গের দেখতে গেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, আলিপুরদুয়ার চিড়িয়াখানা, বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্মারকীয় জায়গা, বিভিন্ন মন্দির, যেগুলিকে সংরক্ষণ করে রাখা দরকার। পরবর্তী ভবিষ্যৎ যাতে সেগুলি ভালোভাবে বুঝতে এবং দেখতে পায়, তার জন্য সংরক্ষণ করার উদ্দেশ্যে এই আর্টিকেল নিয়ে আসা হয়েছে, ভারতের আর্টিকেল 49। এরপর আর্টিকেল 50-এ কার্যপালিকা থেকে ন্যায়পালিকাকে আলাদা করা হয়েছে। আমাদের ন্যায়পালিকা প্রথমে কার্যপালিকার সঙ্গে যুক্ত ছিল, আর্টিকেল 50 প্রয়োগ করে সেই দুটিকে ভাগ করে দেওয়া হয়েছে। আর্টিকেল 51, অন্তর্রাষ্ট্রীয় শান্তি ও সুরক্ষা। এটি খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর্টিকেল 51, অন্তর্রাষ্ট্রীয় শান্তি, অন্তর্রাষ্ট্রীয়ের মধ্যে যে শান্তি আর সুরক্ষা যাতে বজায় থাকে, তার জন্য ভারত যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে, তা বলা হয়েছে আর্টিকেল 51-তে। এরপর আর্টিকেল 51-এ, আর্টিকেল 51-এতে মৌলিক কর্তব্য বলা হয়েছে। মৌলিক কর্তব্যকে ভারতের আর্টিকেলে প্রথমে ছিল না, যখনই দেখবে ABC করে যুক্ত হয়েছে, তখনই প্রথম মূল আর্টিকেলে ছিল না, পরবর্তীকালে তাকে যুক্ত করা হয়েছে। এরপর মৌলিক কর্তব্যে কত সালে যুক্ত করা হয়েছে, 42তম সংবিধান সংশোধনী 1971 সালে যুক্ত করা হয়েছে। এরপর বর্তমানে বলেছে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি। প্রথমে 8টা মৌলিক কর্তব্যকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু কিছু সিচুয়েশন এমন তৈরি হয় এবং নতুন জুড়তে বর্তমানে 11টি হয়েছে। ঠিক আছে, এর পরবর্তী আর্টিকেল আমরা দেখে নেব কী আছে। তো বন্ধুরা দেখে নাও, এরপর কতগুলি আর্টিকেল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমে বলা রয়েছে আর্টিকেল 52। আর্টিকেল 52-তে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতির কথা। ভারতে প্রথম ব্যক্তি হলেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের একজন যে রাষ্ট্রপতি হবে, যিনি সব কিছু কার্যের ভার নিজের ওপর রাখবেন, তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি। এটি বলা হয়েছে আর্টিকেল 52-তে। পরবর্তী আর্টিকেল 54-তে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন মণ্ডলী। রাষ্ট্রপতির যে নির্বাচন হবে, সে একটি বিশেষ প্রক্রিয়া এবং তার নির্বাচনে কারা কারা যুক্ত থাকবে, তার ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল 54-তে। আর্টিকেল 55-তে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের রীতি। রাষ্ট্রপতি নির্বাচন কী রকম প্রক্রিয়ায় হবে, সেই সমস্ত কিছু বলা হয়েছে আর্টিকেল 55-তে। আর্টিকেল 56-তে বলা হয়েছে রাষ্ট্রপতির পদের অবধি। রাষ্ট্রপতি যে হবে, যিনি হবেন, তার পদ থাকবে কত বছর পর্যন্ত, তা বলা হয়েছে আর্টিকেল 56-তে। তাহলে তার পদ থাকবে 5 বছর পর্যন্ত, তোমরা মনে রেখো। আর্টিকেল 59, আর্টিকেল 59-এ বলা হয়েছে রাষ্ট্রপতি পদের জন্য শর্ত। রাষ্ট্রপতি হতে গেলে একজনকে কী শর্ত তাকে পালন করে পরে তাকে রাষ্ট্রপতি হতে হবে। এ সম্বন্ধে 2-4 কথা তোমাদের বলে রাখি। রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স
35 বছর হতে হবে, 35 বছরের উপরে হলে সেই ব্যক্তি রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য। আর কি হতে হবে? ভারতের নাগরিক হতে হবে তাকে। আর কি হতে হবে তাকে? তাকে যেন লোকসভা এবং রাজ্যসভায় একজন সদস্য হিসেবে ধরা যায়, সেরকম তার ব্যক্তিগত এবং চরিত্রগত দিক থেকে ভালো হতে হবে। ঠিক আছে? আর কি হতে হবে? যেন কোনো রকমই মাথা পাগল বা এরকম অনস্বীকার্য লোককে রাষ্ট্রপতি পদের জন্য নিয়োজিত করা যাবে না। ঠিক আছে? এর পরবর্তী আর্টিকেল 61, রাষ্ট্রপতির বিরুদ্ধে মহাভিযোগ চালানোর প্রক্রিয়া। রাষ্ট্রপতি যদি কোনো কারণে রাষ্ট্রপতির পদ থেকে রাষ্ট্রপতিকে সরাতে হয়, তাহলে সেই প্রক্রিয়া বলা আছে আর্টিকেল 61-তে। আর্টিকেল 63-তে উপরাষ্ট্রপতির অবস্থান। রাষ্ট্রপতি তো হয়ে গেল, এরপর রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কাউকে একটা কার্যভার সামলাতে হবে, তিনি হলেন উপরাষ্ট্রপতি। তাহলে ভারতে একজন উপরাষ্ট্রপতি হবে, সে কথা বলা হয়েছে আর্টিকেল 63-তে। এরপর আর্টিকেল 66-তে কী বলা হয়েছে? উপরাষ্ট্রপতি নির্বাচন। যে উপরাষ্ট্রপতি যিনি হবেন তার একটা নির্বাচন প্রক্রিয়া থাকবে, কিভাবে তিনি নির্বাচন হয়ে উপরাষ্ট্রপতি হবেন তা বলা হয়েছে আর্টিকেল 66-তে। আর্টিকেল 69-এ বলা হয়েছে উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ করানো। উপরাষ্ট্রপতিকে যখন তিনি তার কার্যভার সামলাবেন, তখন তাকে শপথ গ্রহণ করানো হবে বিধির সামনে রেখে। যিনি করাবেন তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি। আর এটি বলা হয়েছে আর্টিকেল 69-এ। এরপর একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল হলো আর্টিকেল 72। অনেক সময় রাষ্ট্রপতি তার নিজের একটা শক্তি প্রয়োগ করে বিভিন্ন দোষের সঙ্গে যুক্ত ব্যক্তিকে তিনি ক্ষমাদান দিতে পারেন। কথা বলা হয়েছে আর্টিকেল 72-এ। রাষ্ট্রপতির ক্ষমাদানের শক্তি রয়েছে। ঠিক আছে বন্ধুরা, আরও কতগুলি আর্টিকেলের বিষয়ে আমরা জানবো, দেখে নেব। চলো দেখে নিই ভিডিওটা আরও এগোনো যাক। তো চলো বন্ধুরা দেখে নিই আরও কয়েকটি আর্টিকেল কি বলেছে। আর্টিকেল 79, সংসদের গঠন। আমাদের দ্বিসদনীয় সংসদ, লোকসভা এবং রাজ্যসভা, তাহলে সে বিষয়ে তাদের গঠনের ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল 79। আর্টিকেল 79-তে। আর্টিকেল 80-তে বলা হয়েছে রাজ্যসভার গঠন। রাজ্যসভা, যে আমাদের উচ্চকক্ষীয় সংসদ রাজ্যসভা, গঠন বলা হয়েছে আর্টিকেল 80-তে। আর্টিকেল 89-এ বলা হয়েছে রাজ্যসভার সভাপতি। রাজ্যসভার যিনি প্রধান তিনি রাজ্যসভার সভাপতি, তার নিযুক্তির ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল 89-এ। এরপর আর্টিকেল 81 লোকসভার গঠন। তাহলে দ্বিতীয় আমাদের লোকসভা, নিম্নকক্ষীয় সংসদ আমাদের লোকসভা, তাহলে আর্টিকেল 81-তে লোকসভার গঠনের ব্যাপারে বলা হয়েছে। আর পাশে দেখে নাও আর্টিকেল 93 কি বলা হয়েছে? লোকসভার অধ্যক্ষ। লোকসভার যিনি সভাপতি বা যিনি হেড, তিনি হলেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। তার নিযুক্তির ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল 93। এরপর আর্টিকেল 108, বিশেষ পরিস্থিতিতে যৌথ অধিবেশনের ব্যবস্থা। কোনো এক বিশেষ কারণে দুকক্ষীয় লোকসভা ও রাজ্যসভাকে এক জায়গায় মিটিং করানো হলো, সেই ব্যবস্থা রয়েছে আর্টিকেল 108-এ বলা হয়েছে তার উল্লেখ। এই ব্যবস্থা কার সিদ্ধান্তে এটি হতে পারে? রাষ্ট্রপতির সিদ্ধান্তে যৌথ সদনে মিটিং বসতে পারে। এরপর কি বলেছে? সুপ্রিম কোর্টের গঠন। আর্টিকেল 124, 124 আর্টিকেলে সুপ্রিম কোর্টের গঠন। আর্টিকেল 216, 216-তে হাইকোর্টের গঠন। এরপর কি বলেছে? আর্টিকেল 148, 148-এ নিয়ন্ত্রক ও মহালেখ পরীক্ষকের অবস্থান। সিএজি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার নিযুক্তি বা অবস্থান হিসেবে বলা হয়েছে আর্টিকেল 148-এ। আর্টিকেল 153, রাজ্যের রাজ্যপাল। রাজ্যের যে একজন রাজ্যপাল থাকবে
তা বলা হয়েছে আর্টিকেল 153। আর্টিকেল 155-তে রাজ্যপালের নিযুক্তি। তাহলে আর্টিকেল 155-তে সেই রাজ্যের রাজ্যপালের কীভাবে নিযুক্তি করা হবে, কীভাবে তাকে আনা হবে, সেই ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল 155। আর্টিকেল 178-এ বিধানসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অবস্থান। রাজ্যের যে বিধানসভা থাকবে তার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অবস্থান 178 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আর্টিকেল 241-এ ইউটি মানে কেন্দ্রশাসিত প্রদেশে যে হাইকোর্টের অবস্থান থাকবে তার ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল 241-এ। আর্টিকেল 243-এ পঞ্চায়েত ও নগরপালিকার গঠন। যে পঞ্চায়েত এবং নগরপালিকা যে আমাদের শহরাঞ্চলের নগরপালিকা তার গঠনের ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল 243-এ। চলো দেখে নিই আরও কিছু আর্টিকেল। তো দেখো বন্ধুরা, আর মাত্র 4টি আর্টিকেল সম্বন্ধে আমরা পড়ব। 350 নম্বর আর্টিকেলের ক ভাগ, মানে 350-এর ক নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে, প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদান। সবারই জানা আছে যে প্রথম অবস্থায় যখন ছোট থেকে তোমরা ভর্তি হয়ে বড় হতে হতে যাও, মিনিমাম 5 to 7 পর্যন্ত তোমাদের মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। কিন্তু কেউ চাইলে সিবিএসসি বোর্ডেও যেতে পারে, কেউ মাতৃভাষা, যেমন আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলাতেও পড়তে পারবো, বাংলা মিডিয়ামে। সবার নিজের নিজের মাতৃভাষা অনুযায়ী প্রাথমিক শিক্ষাদান গ্রহণ করতে পারে। এটি বলা হয়েছে 350-এর ক নম্বর আর্টিকেলে। এরপর আর্টিকেল 352 রাষ্ট্রীয় আপাতকাল। রাষ্ট্রে নিয়ন্ত্রণ বাইরে যদি চলে যায়, রাষ্ট্রের বিত্তীয় আলাদা, বিত্তীয় জন্য আলাদা আর্টিকেল রয়েছে। রাষ্ট্রের যদি শাসন ব্যবস্থা একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রপতি রাষ্ট্রীয় আপাতকালের ঘোষণা করতে পারে আর্টিকেল 352 নম্বর আর্টিকেল প্রয়োগ করে। আর্টিকেল 356-তে রাজ্যের আপাতকালের কথা বলা হয়েছে। রাজ্যে যদি শাসন ব্যবস্থার বিঘটন ঘটে তাহলে 356 আর্টিকেল প্রয়োগ করে রাজ্যের রাজ্যপাল আপাতকালের ঘোষণা করতে পারে বা রাষ্ট্রপতিও করতে পারে। আর্টিকেল 360-এ কি বলা হয়েছে, বিত্তীয় আপাতকাল। রাষ্ট্রের রাজকোষের যদি কোনো রকম বিঘটন বা কোনো অসামঞ্জস্যপূর্ণ স্থিতি দেখা যায়, সেই অবস্থায় 360 নম্বর আর্টিকেল প্রয়োগ করে রাষ্ট্রপতি বিত্তীয় আপাতকালের ঘোষণা করতে পারে। কিন্তু এই বিত্তীয় আপাতকালের ঘোষণা এখনও পর্যন্ত করার দরকার হয়নি, এটি এখনও প্রয়োগে আসেনি সেরকমভাবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ভিডিওটিতে চ্যানেলের পাশে থাকো। সহজ কথা চ্যানেলের মাধ্যমে আরও বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে তোমাদের সহজেই বিষয়গুলি ক্লিয়ার করে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য আরও প্রিপারেশন ভালো হতে পারে। সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওর এবং চ্যানেলের যোগদান করো। আমাদের চ্যানেলের নতুন পরিবারের সদস্য হিসেবে তোমরা যোগদান করতে পারো। তো ভালো থেকো, ততদিন সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।